হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এমডি ইসমাইল আপনাদের সাথে। আজকে আমরা এমডি ইসমাইল ইংলিশের দ্বিতীয় পর্যায়ে আমরা শিখব কম্প্লেটিভ সেন্টেন্সের পার্ট সেকেন্ড। সো এই পার্টের মধ্যে আমরা সরাসরি একটা এক্সারসাইজ করব, যে এক্সারসাইজগুলোর মধ্যে বেশ কিছু রুলস আছে। এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে আমরা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের বেশিরভাগ অংশ যদি আমরা বাংলা অর্থগুলো ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা রুলস না জানলেও কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। যদি আমরা কমপ্লিটিং সেন্টেন্সের যে অংশটা দেওয়া থাকে সেটার বাংলা অর্থটা যদি আমরা বুঝতে পারি এবং তার সাথে যদি আরেকটি বাংলা আমরা তৈরি করি, সেই বাংলাটা ট্রান্সলেটিংই হচ্ছে কিন্তু আমার কমপ্লিটিং সেন্টেন্স, বাকি অংশ। সো সেক্ষেত্রে আমরা রুলসের দিকেও যাব, আবার আমরা কিভাবে রুলস না জানলেও কিভাবে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি সেটাও আমরা খেয়াল করব। সো লেটস স্টার্ট। এক্সারসাইজ নাম্বার 1। আমি প্রথমে যেই সেন্টেন্সগুলো লিখলাম, প্রথমে আছে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এসএসসি লেভেলে বা এইচএসসি লেভেলে যখন আমরা কমপ্লিট সেন্টেন্সগুলো করব, তখন আমাকে যেই প্যাসেজটা দেওয়া আছে, যেই কোয়েশ্চনগুলো দেওয়া আছে সবগুলো একবার পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ অনেক সময় দেখা যায় কি সবগুলো বিষয় একটা বিষয়কে কেন্দ্র করে দেওয়া হয়। হতে পারে সেটা ইন্ডাস্ট্রি, পরিশ্রম নিয়ে হতে পারে, সেটা অনেস্টি নিয়ে হতে পারে, সততা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি পাঁচ রকম বিষয় নিয়ে, পাঁচটা সেন্টেন্স পাঁচ রকম বিষয় নিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমাকে যদি একটা বিষয় নিয়ে দেওয়া হয়, তাহলে আমাকে আনসারগুলো অবশ্যই সেই বিষয় কেন্দ্রিক, সেই রিলেটেড আমাকে খুঁজে বের করতে হবে। সো এই কোয়েশ্চনগুলো যদি আমরা পাঁচটা একবার পড়ে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এটা ইন্ডাস্ট্রি বা অলসতা নিয়ে এটা কিন্তু দেওয়া হয়েছে, হার্ড ওয়ার্ক নিয়ে এটা দেওয়া হয়েছে। সো এখানে আমরা পড়ে দেখি উই ওয়ার্ক হার্ড সো দ্যাট। প্রথম সেন্টেন্স আছে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, এটার অর্থ হলো উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, সো দ্যাট। তো এখানে সো দ্যাট এর অর্থটা কি? সো দ্যাট এর অর্থটা যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আমাদের বাকি অংশটা আপনি ইজিলি বলতে পারবেন। সো দ্যাট থাকতে পারে অথবা ইন অর্ডার দ্যাট থাকতে পারে, ইন অর্ডার দ্যাট। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যখন থাকবে, তখন তার বাংলাটা কি হতে পারে? এটার অর্থ হচ্ছে কি যাতে করে। এটার অর্থ হচ্ছে কি আমাদের যাতে করে। সো উই ওয়ার্ক হার্ড সো দ্যাট অবলিক ইন অর্ডার দ্যাট, আমরা কঠোর পরিশ্রম করি যাতে করে। আমরা কেন কঠোর পরিশ্রম করি? যাতে করে আমরা জীবনে সফল হতে পারি। যাতে করে আমরা জীবনে সফল হতে পারি। দেখেন আপনার কথায় কিন্তু আসতেছে যাতে করে আমরা জীবনে সফল হতে পারি। আমরা কঠোর পরিশ্রম করি যাতে করে আমরা জীবনে সফল হতে পারি। তাহলে আমরা জীবনে সফল হতে পারি, এই বাংলা বাক্যটা ট্রান্সলেশন করলে যেটা দাঁড়াবে সেটাই কিন্তু আমাদের কমপ্লিটিভ সেন্টেন্সের আনসার। আমরা সফল হতে পারি, অনেকে হয়তো এই এই জিনিসটা জানেন যে এটার ইংরেজিটা কি হতে পারে। আমরা মানে উই পারি, ক্যান সফল হওয়া, সাকসিড জীবনে, ইন লাইফ। তো কি হয়ে গেল? উই ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে কি দাঁড়ালো? We work hard so that in order that we can succeed in life, we can shine in life, we can prosper in life। এই জায়গায় আমরা কিন্তু অনেকগুলো বার দিতে পারি। তাহলে so that অথবা in order that এর রুলসটা হচ্ছে, যা এর বাংলা হচ্ছে যাতে করে, এবং এদের পরবর্তী ক্লজটা আমরা যে ক্লজ দিতে হবে, so that অথবা in order that একটা কনজাংশন কানেক্টরস, এই কানেক্টরস গুলোর পরে অবশ্যই ক্লজ হবে, মানে একটা বাক্যাংশ হবে যেখানে একটা সাবজেক্ট দিতে হবে আর একটা ভার্ব দিতে হবে। আমরা একটা সাবজেক্ট দিলাম, উই দিলাম, এরপর আমাদের একটা ভার্ব আছে অলরেডি, আমার একটা ভার্ব হচ্ছে ক্যান সাকসিড। ওকে, এটাকে আমি বোল্ড করে দিলাম, এটা আমাদের আনসার, যেহেতু আমরা বোল্ড করে দিলাম। সো দ্যাট উই ক্যান সাকসিড ইন লাইফ। আমি সাকসিডের জায়গায় কিন্তু প্রসপার দিতে পারি, আমি সাকসিডের জায়গায় শাইন দিতে পারি, প্রসপার দিতে পারি, আমি এখানে শাইন দিতে পারি, শাইন ইন লাইফ, সবগুলো ভার্ব। আচ্ছা, এখন যদি মনে করেন সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর, আচ্ছা আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, কমপ্লিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সিকোয়েন্স অফ টেন্স, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সিকোয়েন্স অফ টেন্স মানে কি? সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে আপনার যে ক্লজটা দেওয়া আছে সেটা কোন টেন্সে আছে। যদি আপনার প্রিন্সিপাল ক্লজটা, ক্লজ নিয়ে কিন্তু বিস্তারিত বিষয় আছে, আমি যদি কখনো সময় পাই তাহলে ক্লজ নিয়ে একদিন আলোচনা করব। তো প্রিন্সিপাল ক্লজ মানে আমাদের যে ক্লজটা দেওয়া আছে, ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, তাহলে কিন্তু পরবর্তী অবশ্যই প্রেজেন্ট টেন্সের হবে। এখানে ক্যানটা কিন্তু প্রেজেন্ট টেন্সের।
এটা যদি পাস্ট টেন্সের হতো, অর্থাৎ এরকম হতো উই ওয়ার্কড হার্ড। উই ওয়ার্কড হার্ড যদি এখানে ইডি যুক্ত থাকতো, যদি এরকম থাকতো ওয়ার্কড হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, করতাম, সো দ্যাট যাতে করে আমরা সফল হতে পারি, মিলবে না, পারতাম, তখন এটা বলতে হবে কুড, তখন এটা কুড দিতে হতো আমাকে। সো এটা যেহেতু এরকম নাই, তাহলে আমি কি দিলাম, ক্যান দিলাম। সো আমি প্রথমে বলতেছি যে সুদের অথবা ইন অর্ডার দ্যাটের পরে সাবজেক্ট হবে ক্যান অথবা কুড হবে টেন্স অনুযায়ী। রুলসটা হচ্ছে দেখেন, সুদের অথবা ইন অর্ডার দ্যাটের পরে একটা সাবজেক্ট আসবে, এরপরে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড হবে, অর্থাৎ এর আগের ক্লজ অনুযায়ী আগেরটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে কুড হবে, আর যদি আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান হবে, এরপর ভার্বের বেস ফর্ম দিয়ে বাক্যাংশ বসাতে হবে। এটা হচ্ছে রুলসের কথা। কিন্তু আমি বলছি রুলস ছাড়াও কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। So what is the process here? And for this, you must guess the Bangalore meaning of the given part of the sentence. Then you have to generate the another part of the sentence in your mother tongue. Then it will be easy to translate it and to complete the sentence. So এখানে প্রথম যেটা আছে যে we work hard so that in order that, এটার অর্থটা যদি আমরা ক্লিয়ার করি, আমরা কঠোর পরিশ্রম করি যাতে করে, যাতে করার পরে আমরা আরেকটা বাংলা বানাবো, যাতে করে আমরা সফল হতে পারি। তাহলে যাতে করে আমরা সফল হতে পারি সেটা ট্রান্সলেশন হচ্ছে we can succeed in life, we can prosper in life, we can shine in life. That's it. তার মানে আগে কিন্তু ভাষা, এরপরে কিন্তু গ্রামার। তাহলে আপনি যদি বাংলা পরে পরে বানান সেক্ষেত্রে কিন্তু হয়ে যায়। গেল। এবার 2 নম্বরে দেখেন, if we are not industrious, যদি আমরা পরিশ্রমী না হয়, if we are not industrious, যদি আমরা পরিশ্রমী না হয়। আচ্ছা, রুলসটা অবশ্যই আছে, অনেকে জানেন এটা একটা আপনার কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের অনেকগুলো রুলস আছে। আমি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমার পেজে একটা ভিডিও অলরেডি আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো ইফ উই আর নট ইন্ডাস্ট্রিয়াস, যদি আমরা পরিশ্রমী না হয়, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী না হয়, তাহলে কি হবে বলুন তো, কি হবে? আমি কিন্তু রুলসে যাচ্ছি না। আপনি বলবেন যে আমরা জীবনে এই যে কথাটাকে না করে আমরা জীবনে সফল হতে পারবো না, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, এরকম না বিষয়টা? যদি আমরা পরিশ্রমী না হয়, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আমরা আমাদের স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারবো না, এই যে কথাগুলো আসতেছে। তাহলে অথবা আমরা সফল হতে পারবো না, আমি যদি এখানে সফল দিয়ে দিছি তাহলে আমরা এখানে আরেকটা ইউজ করবো, আমরা আমাদের গোলে, আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাহলে এই বাংলাটার ট্রান্সলেশন হচ্ছে আমরা পারবো না, উই কান্ট, আমরা কি পারবো না, পৌঁছাতে পারবো না, পৌঁছাতে পারবো না কোথায়, আওয়ার গোল, উই ক্যান রিচ আওয়ার গোল। কত সুন্দর। আমি কিন্তু এখানে রুলস বলি নাই, আমি বলছি যে এই বাংলাটা ক্লিয়ার করে পরবর্তী আরেকটা বাংলা আমি তৈরি করব, সেই বাংলাটাকে আমি ট্রান্সলেশন করব, সেটাই হবে আমার আনসার। আপনি যে কাউকে বলেন যে যদি আমরা পরিশ্রমী না হয় তাহলে কি হবে, সে বলবে আমরা জীবনে সফল হতে পারবো না। এই আমরা জীবনে সফল হতে পারবো না সেটাই কিন্তু আমার কমপ্লিটিং সেন্টেন্স। রুলস কিন্তু তাই বলছে ইফ এর পরে যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট টেন্স হয়, এই যে ইফ উই আর, এটা একটা প্রেজেন্ট টেন্স, এর পরেরটা হবে সাবজেক্ট প্লাস ক্যান নট বা উইল নট বা মে নট, ক্যানট বা উইল নট বা মে নট প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ প্রথমটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, পরেরটা হবে ফিউচার টেন্স, পরেরটা হবে ফিউচার। এখানে একটা রুলস আছে, আমি যদি কখনো সময় হয় তাহলে একদিন এই রুলস গুলো নিয়ে আলোচনা করব, যে কন্ডিশনাল সেন্টেন্সের রুলস গুলো নিয়ে আমি একদিন আলোচনা করব। তো উই আর নট ইন্ডাস্ট্রিয়াস, ইফ উই আর নট ইন্ডাস্ট্রিয়াস, যদি আমরা পরিশ্রমী না, উই ক্যান রিচ আওয়ার গোল, আমরা আমাদের গোলে পৌঁছাতে পারবো না। গেল আমাদের 2 নাম্বার সমস্যা গেল। এরপরে আমাদের নাম্বার 3 যদি আমরা আসি, এখানে আছে a man who leads an idle life, a man who leads an idle life, যে মানুষ অলস জীবন যাপন করে সে কি হয়, সে কি হবে, বাক্যাংশটা যদি আমি বাংলাতে বলি, একজন মানুষ যে লিডস পরিচালনা করেন আইডল লাইফ, পরিচালনা করে সফল হতে পারে না, বা তার কখনো সফলতার মুখ দেখে না, হ্যাঁ, অথবা সে তার জীবনটাকে সুন্দর করতে পারে না, জীবনটাকে ভালো করে পরিচালনা করতে পারে না, এখানে কিন্তু সেরকম একটা বাংলা চলে আসে। কিন্তু আমরা যদি বলি যে a man who leads an idle life, যে একজন অলস জীবন যাপন করে, can't fulfill his dream, তার
সে কি করতে পারে না, সে জীবনে স্বপ্নগুলো পরিপূর্ণ করতে পারে না বা সত্যি করতে পারে না। আমরা যদি বলি কান্ট কাম ট্রু হিজ ড্রিম, কান্ট কাম ট্রু হিজ ড্রিম, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ সেন্টেন্সের বাকি অংশ। সো এখন can't make his dream come true, can't make his dream come true, আরো সুন্দর, can't make his dream come true। তাহলে সেন্টেন্সটা মিলে গেল, যে মানুষ অলস জীবন যাপন করে তার জীবনের স্বপ্নগুলো সত্যি করতে পারে না। শেষ। এখন রুলসে যদি আসি, এই যে হু, এই যে ডব্লিউএস কোয়েশ্চন গুলো যখন এখানে সেন্টেন্সে ব্যবহৃত এইভাবে, তার আগে যখন একটা সাবজেক্ট থাকে, এ ম্যান, এ স্টুডেন্ট, এ পারসন, এভাবে একজন কোন একটা মানুষের ইঙ্গিত করে, এটা প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে, তখন এই নাউন বা সাবজেক্টটাকে বলে অ্যান্টেসেডেন্ট। অ্যান্টেসেডেন্ট, এই ডব্লিউএইচ ওয়ার্ডের অ্যান্টেসেডেন্ট। এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ, রিলেটিভ কনজাংশন বা রিলেটিভ কনজাংশন, যেটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। এদের পরে হু এর পরে সরাসরি ভার্ব বসবে। এই যে হু এর পরে সরাসরি ভার্ব বসবে, ভার্বটা হবে এর আগে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে, মানে সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে এস বেস যুগ হওয়া। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হতে পারে, এস বেস যুগ না হওয়া। সো a man who leads an idle life can, এবার বাকি অংশ যেটা হবে সেখানে কিন্তু he can't make his dream come true এরকম কিন্তু কিছু হবে না। এখানে নতুন করে আবার সাবজেক্ট আসবে না, সরাসরি আরেকটা ভার্বের অংশ দিয়ে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অনেকে আমরা কি করি, আমরা এখানে আরেকটা সাবজেক্ট নিয়ে আসি, আরেকটা সাবজেক্ট আমরা নিয়ে আসি, এই ভুলটা করা যাবে না। তাহলে এই যে সাবজেক্টটা ম্যান, এটা কিন্তু পুরাটার জন্যই, এই ক্লজের জন্যই, লিডস অ্যান আইডল লাইফ এটার জন্য, আবার কান মেক হিজ ড্রিম কাম ট্রু এটার জন্যই, দুইটার জন্য কিন্তু এই ম্যানটা। সো সেক্ষেত্রে আমরা হিটা না দিয়ে আমরা কি করব, কান মেক হিজ ড্রিম কাম ট্রু, বাকি অংশ ভার্ব দিয়ে আমরা কমপ্লিট করব। এখানে হুর জায়গায় আমাদের অন্য কিছু থাকতে পারে, হুম থাকতে পারে, হুইচ থাকতে পারে, হোয়াট থাকতে পারে, হ্যাঁ, অনেকগুলো রিলেটিভ ক্লজ থাকতে পারে, কিন্তু হু থাকলে ভার্ব থাকবে বাকি অংশ, পরেরটা কিন্তু আমাদের ভার্ব দিয়ে কমপ্লিট করতে হবে। এবং এই ভার্বগুলো যেই টেন্সের হবে, এই ভার্বগুলো ঠিক সেই টেন্সের হবে। আর এই যে প্রনাউন গুলো যে ইউজ হচ্ছে সেটাও কিন্তু এই পার্সনটাকে নির্দেশ করতেছে, এই সাবজেক্টটাকে নির্দেশ, এ ম্যানের জন্য আমরা হিজ ইউজ করতেছি। এটা যদি প্লুরাল হতো, দি স্টুডেন্টস হতো, দি স্টুডেন্টস হু লিডস এন আইডল লাইফ ক্যান মেক দেয়ার ড্রিম কাম ট্রু, তখন এটা কিন্তু দেয়ার হতো। গেল। এরপরে চতুর্থ নাম্বারে আমরা যদি আসি, an idle man can never help people and so an idle man can never help people, একজন অলস মানুষ কখনো মানুষকে সাহায্য করতে পারে না, and so এবং তাই কি হতে পারে, আমি যদি বাংলাটা গেস করি, আমার অনেক ধরনের বাংলা আসতে পারে, যেমন আমি বলতে পারি একজন অলস মানুষ কখনো মানুষকে সাহায্য করতে পারে না, and so he is neglected in the society, সে সমাজে অবহেলিত, is neglected everywhere, সে সব জায়গায় অবহেলিত। সো এখানে কিন্তু আবার নির্দিষ্ট কোনো রুলস নেই, এখানে কিন্তু পুরাটা বাংলা বানানোর উপর ডিপেন্ড করে। কিছু স্পেসিফিক রুলস আছে, যেমন সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর পরে স্পেসিফিক রুলস আছে, ইফ এর পরে স্পেসিফিক রুলস আছে, এগুলোর পরে স্পেসিফিক রুলস আছে। বাট এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার পরে কিন্তু আমাকে অ্যান্সার পরে যে ফলাফলটা হয় সেটা আমাকে এই টেন্সের সাথে মিল করে বা এই বাংলা বাক্যের সাথে মিল করে কিন্তু আমাকে আগে বাংলাটা গ্যাস করতে হবে। সবসময় আপনি যে লেভেলের কমপ্লিট সেন্টেন্স করেন না কেন, আপনাকে অবশ্যই যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটার বাংলা কিন্তু পারফেক্টলি বুঝতে হবে। পারফেক্টলি বুঝলেই আপনি আরেকটা বাংলা তৈরি করতে পারবেন, তাহলে দুইটা কিন্তু ম্যাচ হবে। আপনি যদি এটার বাংলা শুদ্ধ করে বুঝতে না পারেন, তাহলে আপনি আরেকটা বাংলা কখনো তৈরি করতে পারবেন না। এটা কিন্তু একদম সত্য কথা। যখন প্রশ্ন হতে পারে কেন আমরা বাংলা তৈরি করবো, কারণ আমরা বাঙালি, আমরা সময় বাংলা দিয়ে চিন্তা করি। আমি যখন কোনো একটা ইংলিশ সেন্টেন্স, তখন আমি চিন্তা করি এটা বাংলাটা কি, আমি আগে চিন্তা করি। আর যদি আমেরিকানরা যদি কি করে ইংলিশ পড়ে, তারা কখনো এটার বাংলা চিন্তা করবে না, তারা এমনি বুঝে যায়। আর তারা যদি কখনো বাংলা সেন্টেন্স পড়ে, তখন তারা ট্রাই করবে যে এটার ইংরেজি কি, বিষয়টা কিন্তু এরকম। তো সেই জন্য আমরা বাঙালি বলে আমাদেরকে বাংলা দিয়েই শিখতে হবে।
তো অ্যান আইডল ম্যান ক্যান নেভার হেল্প পিপল, একজন অলস মানুষ কখনো মানুষকে সাহায্য করতে পারে না। অ্যান্ড সো, এবং তাই আমরা বলতে পারি হি ইজ নেগলেক্টেড এভরিহোয়ার, ইজ নেগলেক্টেড এভরিহোয়ার, সব জায়গায় অবহেলিত। ইজ নেগলেক্টেড এভরিহোয়ার আমি করে দিলাম। 4 নাম্বার গেল। এরপর আমাদের 5 নাম্বার যেটা আছে ই নাম্বারে, উই নো দ্য প্রভার্ব দ্যাট। অনেক সময় কিন্তু আমাদের এরকম প্রবাদ বাক্য লিখতে হয়। এই যে ফুল প্যাসেজটা আমরা বুঝতে পারলাম এটা ইন্ডাস্ট্রি নিয়ে, পরিশ্রম নিয়ে অথবা অলসতা নিয়ে, পরিশ্রম নিয়ে অথবা অলসতা নিয়ে। এখন আমাকে পরিশ্রম অথবা অলসতা নিয়ে একটা প্রবাদ বাক্য এখানে লিখে দিতে। উই নো দ্য প্রভার্ব দ্যাট, আমরা জানি যে, হ্যাঁ আমরা একটা প্রবাদে আছে যে, বা আমরা জানি যে, সেটা কি, সেটা হতে পারে এরকম হতে পারে, ইন্ডাস্ট্রি ইজ দ্য, এখানে কিন্তু আপনাকে প্রবাদটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা হতে পারে আপনি যদি ইন্ডাস্ট্রি নিয়ে লিখতে পারেন, কারণ এখানে ইন্ডাস্ট্রিকে নির্দেশ করে। আর যদি আপনি যদি অলসতা নিয়ে লিখতে পারেন, আইডল ব্রেইন, আপনি যদি আইডল ব্রেইন ইজ ডেভিলস ওয়ার্কশপ, এটা কিন্তু আমার হতে পারে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি অলসতা নিয়েও কিন্তু দিতে পারি, আর আমি ইন্ডাস্ট্রি নিয়েও দিতে পারি, তবে আমাকে অবশ্যই একটা প্রবাদ বাক্য এই জায়গায় লিখতে হয়। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কোয়েশনের ইনকমপ্লিট অংশটা। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। সো আমরা দেখতে পেলাম যে রুল ছাড়াও কিন্তু আমরা বাংলা বাক্যগুলো যে আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা কমপ্লিট সেন্টেন্স ইজিলি কমপ্লিট করতে পারি, ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লিট করতে পারি। সো নেক্সট ক্লাসে আমরা আরো কিছু এক্সারসাইজ দেখব এবং আরো কিছু রুলস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।